হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ছায়া প্রকাশনী বইয়ের পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে 238টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, আর তারপরের ভিডিওয়ে পার্ট 2-এ শূন্যস্থান পূরণ, ডায়াগ্রাম, রিঅ্যারেঞ্জ এসব নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কোথাও অসুবিধা হচ্ছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। মানুষ, পরিবেশ ও স্থিতিশীলতা, পেজ নম্বর 49। অনুশীলনী ফার্স্ট কোশ্চেন দেখো, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? অপশন সি, হোমো সেপিয়েন্স। রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 সালে। পরিবেশ বলতে বোঝানো হয় মানুষের উপাদান, মানুষের চারপাশে অবস্থিত সজীব ও নির্জীব উপাদান। উদ্ভিদের খাদ্য বণ্টনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো জল। পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট হলো উদ্ভিদ ও প্রাণী। পরিবেশের উপাদানগুলি হলো জড় ও জীব। জড় পরিবেশের একটি উপাদান হলো জল। একটি সর্বভুক প্রাণী হলো কাক, মানুষও হবে। পরিবেশের একটি জীবজ উপাদান হলো ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরের সামগ্রিক গঠনকে পর্যায়ক্রমে সাজালে যে শিখর গঠিত হয় তা হলো খাদ্য পিরামিড। আমি অপশন বলছি না, কারণ যেহেতু অপশন বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে 11 নম্বর কোশ্চেন দেখো, পেজ নম্বর 50। দেখো 11 নম্বর কোশ্চেন হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকেরা হলো মৃতজীবী। খাদ্য শৃঙ্খলে শক্তির প্রাথমিক উৎস হলো সূর্যালোক। মানুষ হলো সর্বভুক প্রাণী। ভৌত পরিবেশের অন্তর্গত উপাদান হলো জল। জৈব পরিবেশের অন্তর্গত উপাদান হলো উদ্ভিদ জগৎ। সামাজিক পরিবেশের অন্তর্গত বিষয় হলো সংস্কৃতি। সামাজিক পরিবেশের একটি উপাদান হলো মানব ধর্ম। পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় রবিমণ্ডল। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল রয়েছে, কিন্তু রবিমণ্ডল নয়। মাটি একটি মিশ্র পদার্থ। মাটির উৎপত্তি ঘটে শিলা থেকে। শিলামণ্ডলের সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তরকে বলা হয় শিয়াল। 22 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর মাটি ও শিলামণ্ডলের সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তরকে বলা হয় শিয়াল। পরে কোশ্চেন, পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত মূলভাগকে বলে লিথোস্ফিয়ার। শিলামণ্ডলীয় পরিবেশের উপাদান হলো ভূপ্রকৃতি। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের আয়তন হিসেবে শতকরা পরিমাণ হলো 0.03%। পরে কোশ্চেন দেখো, অশ্বমণ্ডলের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে সীমা ও শিয়াল স্তরকে একত্রে লিথোস্ফিয়ার বলে। বাতাসে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের আয়তন হিসেবে শতকরা পরিমাণ হলো 0.93%। বাতাসে নাইট্রোজেন গ্যাসের আয়তন হিসেবে শতকরা পরিমাণ হলো 78.09%। বাতাসে অক্সিজেন গ্যাসের আয়তন হিসেবে শতকরা পরিমাণ হলো 20.60%। বায়ুতে সবচেয়ে কম পরিমাণে উপস্থিত গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। বাতাসের যে উপাদানটি সাধারণত উদ্ভিদ ও প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না তা হলো নাইট্রোজেন। নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধি করে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের তাপমাত্রা বৃদ্ধি ঘটায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে উৎপন্ন করে অক্সিজেন। বায়ুমণ্ডলে ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। পরে কোশ্চেন দেখো 36, পৃথিবীতে খুব বেশি মাত্রায় অতিবেগুনি রশ্মি প্রবেশ করেছে ওজোন ছিদ্রের মাধ্যমে। গৃহস্থালিতে ক্লোরোফ্লোর কার্বন ছড়ায় এয়ার কন্ডিশন, ফ্রিজ ইত্যাদি থেকে। বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে বায়ুমণ্ডল পৃথিবীর তাপের সমতা বজায় রাখে। ট্রপোপজের বিস্তৃতি প্রায় 3 কিলোমিটার। পরে কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়োডোস্ফিয়ার। বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার এবং 50 কিমির মাঝখানে কোন স্তর বর্তমান? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে?
কার্বন ডাইঅক্সাইড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15 কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে ঘনমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে শোষণ করে ওজোন। বায়ুমণ্ডলের প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলে যে স্তরটিতে, তা হলো ট্রোপোস্ফিয়ার। পৃথিবী পৃষ্ঠের মধ্যে স্থলভূমি হলো 29%। পৃথিবীতে মোট জলের মধ্যে শতকরা নোনা জল বা লবণাক্ত জল হলো 97.2%। পৃথিবীতে মোট জলের মধ্যে মিষ্টি জল বা স্বাদু জল হলো 2.8%। পৃথিবীতে মানুষের ব্যবহার উপযোগী জলের পরিমাণ মাত্র 0.62%। প্রাণী দেহ থেকে দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে জল ও বাতাস। সামুদ্রিক জলে সাধারণ লবণের ঘনত্ব শতকরা কত থাকে? প্রায় 3.5%। বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান হলো সমুদ্র ও উপকূল ভাগ। বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায় যে ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের 70% বায়ুমণ্ডল। জীবের স্বাভাবিক বেঁচে থাকার মতো বায়ু স্তর রয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 থেকে 18 কিলোমিটারের মধ্যে। পৃথিবী জল, স্থল ও অন্তরিক্ষে অবস্থিত জীবসমূহ নিয়ে গঠিত হয়েছে বায়োস্ফিয়ার। যেসব আনুবক্ষণিক জীব মৃত জীবদেহের কলা কোষের জৈব যৌগগুলিকে বিশ্লিষ্ট করে সরল যৌগ ও জৈব যৌগে পরিণত করে, তারা হলো বিয়োজক। এটি পপুলেশনের সদস্য সংখ্যা তার ধারণ ক্ষমতাকে অতিক্রম করলে তাকে কি বলে? অতিপ্রজতা। 2011 সালের হিসাব অনুসারে ভারতের জনসংখ্যা 124 মিলিয়ন, মানে 124 কোটি। নিম্নলিখিত কোনটি পপুলেশনের বৈশিষ্ট্য নয়? পরিবার পরিকল্পনা। পৃথিবীর জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি উন্নয়নশীল দেশগুলিতে। বিশ্বের বর্তমান জনসংখ্যা প্রায় 2011 সালের হিসাব অনুযায়ী 700 কোটি। সমীক্ষা অনুযায়ী আগামী 2050 সালের বিশ্বের জনসংখ্যা হবে 9.9 বিলিয়ন। ভারতে আইনত মহিলাদের বিবাহযোগ্য বয়স হচ্ছে 18। ভারতে বিবাহযোগ্য পুরুষের বয়স আইনত কত বছর? 21 বছর। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ হোমো হাবিলিসের আবির্ভাব হয় আফ্রিকায়। যানবাহন থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থের মধ্যে প্রধান হলো কার্বন ডাইঅক্সাইড। 68 সারা পৃথিবীতে সমস্ত মোটর গাড়ি থেকে মোট কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় 90 কোটি মেট্রিক টন। 2025 সালে সারা বিশ্বের রাস্তায় মোটরযান চলাচল করবে আনুমানিক 100 কোটি। ভারতবর্ষের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামে বসবাস করে? 74%। উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? 75%। পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম 239। পারমাণবিক বর্জ্য বলতে বোঝায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে উৎপন্ন বর্জ্য। সবুজ বিপ্লবের প্রাথমিক লক্ষ্য ছিল কৃষিতে উন্নত উৎপাদনশীলতা। সবুজ বিপ্লব যে দশকে শুরু হয় তা হলো 1960-এর দশকে। সবুজ বিপ্লবের একটি আদি ফোকাস এরিয়া কোনটি? দক্ষিণ পূর্ব এশিয়া। সবুজ বিপ্লবের পিতা হিসেবে বিবেচিত হয় নরম্যান বোরলগকে। সবুজ বিপ্লবের সীমাবদ্ধতার কথা সাথে কোন উল্লেখযোগ্য ফ্যাক্টরটি যুক্ত ছিল? জলীয় পরিবর্তনশীলতা। 1940-এর দশকে রোগ প্রতিরোধক উচ্চ ফলনশীল গম বীজ আবিষ্কার করেন বোরলগ। জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো ধান। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম.এস. স্বামীনাথনকে। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্বিতীয় সবুজ বিপ্লবের কর্মসূচি গ্রহণ করা হয় 2013-14 সালে। গমের একটি উচ্চ ফলনশীল বীজের নাম হলো সোনারা 64। উচ্চ ফলনশীল একটি ধান হলো IR8, আর বাদবাকি কিন্তু এগুলো সবকটাই গমের নাম। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো, জাতীয় বীজ প্রকল্প গৃহীত হয় 1977 সালে। ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী হলো চীন। ধান উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হলো দ্বিতীয়।
গম উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী দেশ হলো চীন। গম উৎপাদনে ভারতের শীর্ষ স্থানাধিকারী রাজ্য হলো উত্তরপ্রদেশ। ভারতের হেক্টর প্রতি ডাল উৎপাদনে সর্বশ্রেষ্ঠ রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ হলো ব্রাজিল। মহানগরের ন্যূনতম জনসংখ্যা হবে 10 লক্ষ। একসঙ্গে লাগোয়া একগুচ্ছ শহরকে বলা হয় পৌরপুঞ্জ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শহুরে জনসংখ্যার হার হলো 31.16%। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা 53টি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর হলো মুম্বাই। ভারতের যে রাজ্যে নগরায়নের হার সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গে। ভারতের যে রাজ্যে নগরায়নের হার সবচেয়ে বেশি কম, তার বেশি হচ্ছে পশ্চিমবঙ্গ আর সবচেয়ে কম হচ্ছে সিকিম। শহরের পরবর্তী পর্যায় হলো নগর। গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমায় আবদ্ধ ছোট্ট ভূখণ্ড, যাকে সরকারি ভাষায় বলে মৌজা। গ্রাম হলো একটি ক্ষুদ্রতম প্রশাসনিক একক। রাস্তার ধারে বা নদীর তীরে যে ধরনের জনবসতি গড়ে ওঠে তা হলো দণ্ডাকৃতি। সাধারণত গ্রামে যে ধরনের জনবসতি গড়ে ওঠে তা হলো বিক্ষিপ্ত। কোনো বড় শহরের কেন্দ্রীয় অংশটিকে বলা হয় কেন্দ্রীয় বাণিজ্য এলাকা। যেসব নগরের জনসংখ্যা 10 লক্ষ বা তার বেশি সেগুলিকে বলে মেট্রোপলিস। ভারতের একটি প্রশাসনিক শহর হলো চণ্ডীগড়। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা হলো 700 কোটির বেশি। 2011 সালের জনগণনা অনুযায়ী বিহারের জনঘনত্ব হলো 102 জন পার বর্গ কিলোমিটার। কিন্তু ভারতের বিহার রাজ্যে সবথেকে বেশি জনঘনত্ব রয়েছে। এরপর দেখো, বর্তমানে ভারতের প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব হলো 382 জন, মানে 1 বর্গ কিলোমিটারে 382 জন করে লোক বাস করে। জনবিবর্তন মডেলটির প্রকাশ করেন থমসন। যে দেশ কাম্য জনসংখ্যার পর্যায়ে রয়েছে তা হলো নেদারল্যান্ডস বা হল্যান্ড, আগে নাম ছিল হল্যান্ডস। 2010 সালে পৃথিবীর অনুমিত জনসংখ্যা হলো 690.87 কোটি। ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বিহারে। জনবিবর্তন মডেলে যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, দ্বিতীয় জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কম এমন একটি দেশ হলো জার্মানি। ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম হয় কেরল। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে কম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। জনঘনত্বের পরিমাণ সাধারণত বেশি থাকে যে অঞ্চলে সমভূমি। ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের অন্যতম প্রাকৃতিক কারণ হলো নদ নদী। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার হলো 74.04%। ভারতের সবচেয়ে বেশি সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্যটি হলো কেরল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্যটি হল বিহার। জনবিস্ফোরণ সৃষ্টি হয় জনাকীর্ণতার ফলে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম নগর হলো মুম্বাই। রিপিট কোশ্চেন দিচ্ছি এটা। ভারতের সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। প্রথম শ্রেণীর জনসংখ্যা পিরামিডের অন্তর্গত একটি দেশ হলো ইথিওপিয়া। কাম্য জনসংখ্যার ধারণা সর্বদাই স্থিতিশীল। জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধির হার দেখা যায় জাপানে। বিশ্বের একটি কাম্য জনসংখ্যা বিশিষ্ট দেশ হলো জার্মানি। ভারতে প্রথম আদমশুমারি শুরু হয়েছিল 1872 সালে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হলো চণ্ডীগড়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার। ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্যটি হলো বিহার। পরে কোশ্চেন দেখো, জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ হলো পরিব্রাজন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্যটি হলো পূর্ব মেদিনীপুর। 2011 সালের আদমশুমারি অনুসারে
ভারতের জনসংখ্যা হলো প্রায় 121 কোটি। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট জেলাটি হলো উত্তর দিনাজপুর। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো সিকিম। ভারতের যে রাজ্যে নারী পুরুষের অনুপাত সবথেকে বেশি কেরল, মানে পুরুষের তুলনায় নারীর পরিমাণ বেশি। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। ভারতের জনঘনত্বের সাপেক্ষে 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। ভূপ্রকৃতির সঙ্গে জনসংখ্যা বন্টনের সম্পর্ক হলো ধনাত্মক। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা 940 জন। বন্টনের তারতম্যের সূচক হলো জনঘনত্ব। জনসংখ্যা পরিবর্তন তত্ত্বের দুটি মূল উপাদান হলো জন্মহার ও মৃত্যুহার। যে দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল সেটি হচ্ছে 1911 থেকে 1921 সালে, যেহেতু এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং মহামারীও ছিল। জনসংখ্যা বিবর্তনের পঞ্চম পর্যায়ে জন্মহার মৃত্যুহারের তুলনায় কম হয়। ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো দিল্লি। কোনো দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার মৃত্যুহারের পার্থক্যকে বলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে 17 জন। জনসংখ্যা হ্রাস বৃদ্ধির নিয়ন্ত্রক নয় অর্থনৈতিক পরিবেশ, মানে সবকটা কিন্তু নিয়ন্ত্রক। জন্মহার মৃত্যুহার পরিব্রাজন। কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলা হয় জনাকীর্ণতা। পৃথিবীর অতি জনবিরল জনঘনত্বযুক্ত অঞ্চল হলো তুন্দ্রা অঞ্চল। তাহলে পৃথিবীর অতি জনবিরল মানে লোক সংখ্যা কিন্তু অনেকটাই কম, প্রায় কম। স্বল্প জনবসতিযুক্ত অঞ্চলে লোক বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 101 থেকে 200 জন। জনাকীর্ণতার ফলে সৃষ্টি হয় ছদ্ম বেকারত্ব। উৎপাদনশীল জনসংখ্যার বয়সকালের ব্যাপ্তি হয় 15 থেকে 59 বছর। কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলা হয় জনস্বল্পতা। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 90% মানুষ বাস করে স্থলভাগের মাত্র 10%। জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনবিস্ফোরণ ঘটে তা হলো দ্বিতীয় পর্যায়ে। পৃথিবীর মোট জনসংখ্যার সাপেক্ষে অনুন্নত ও উন্নয়নশীল দেশে বসবাসকারী জনসংখ্যার পরিমাণ প্রায় 80%। কোনো দেশের আগামী বছরগুলির জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাসকে বলে জনসংখ্যা অভিক্ষেপ। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্বের অন্তর্ভুক্ত নয় এমন দেশটি হলো ইটালি। প্রদত্ত দেশগুলির মধ্যে বর্তমানে অধিক জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ হলো পাকিস্তান। মানে সুইডেন, নরওয়ে আর নিউজিল্যান্ডে কিন্তু একটু কম লোক বাস করে, তার তুলনায় কিন্তু পাকিস্তানের লোক বেশি বাস করে। কাম্য জনসংখ্যা সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেন জিমারম্যান। উন্নত দেশে মেধা প্রবাহ কী নামে পরিচিত? মেধা আমদানি। জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন এক কারণটি হলো অভিবাসন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ অঞ্চল কোনটি? রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর। তোমরা জানো যে আসানসোল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত আরেকটি মহানগরী। 2011 সালের আদমশুমারি অনুসারে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা হলো 1058 জন। জন্মহার ও মৃত্যুহার উভয়ে বেশি বা অনিয়ন্ত্রিত হলে কোন শ্রেণীর পিরামিড সৃষ্টি হয়? প্রথম শ্রেণীর। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর হলো মুম্বাই। এই নিয়ে 3বার রিপিট হলো, সেম কোশ্চেন। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ রাজ্যগুলি জনঘনত্ব অঞ্চল অনুসারে অত্যাধিক জনঘনত্ব যুক্ত অঞ্চল, মানে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে কিন্তু প্রচুর পরিমাণে লোক বাস করে, আর এমনিতেও অনেক ডেনসিটিও বেশি। উন্নয়নশীল বা অনুন্নত দেশে মেধা প্রবাহ নামে কী নামে পরিচিত? মেধা প্রবাহ, মেধা রপ্তানি। তাহলে উন্নয়নশীল দেশে কি হয়? মেধা, যত ট্যালেন্টেড ব্যক্তি থাকে তারা কিন্তু অন্য দেশে চলে যায়, নাসায় চলে যাচ্ছে অনেকে। আর যেগুলো উন্নত দেশ সেগুলো কিন্তু ওরা আমদানি করে। বিশ্বের একটি জনবিরল দেশ হলো অস্ট্রেলিয়া। কোনো দেশের জনকীর্ণতা
কতগুলি স্তরে ঘটে? দুটি। মধ্য অক্ষাংশে অবস্থিত দেশগুলির জনঘনত্ব হয় বেশি। আঞ্চলিক জনকীর্ণতার কারণ হলো গ্রামীণ জনসংখ্যার দ্রুত স্বাভাবিক বৃদ্ধি। সম্মিলিত জাতিপুঞ্জের হিসেবে 2050 সালে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হবে 950 কোটি। দেশের গ্রামীণ অঞ্চলে যে জনাকীর্ণতা ঘটে তাকে বলা হয় আঞ্চলিক জনাকীর্ণতা। উন্নত দেশের অর্থনীতিতে জনসংখ্যার পরিমাণ স্থিতিশীল। বাংলাদেশ থেকে ভারতবর্ষে আগমন হলো এক প্রকারের আন্তর্জাতিক পরিব্রাজন। কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে তাকে বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি। জন অভিক্ষেপের মাধ্যমে জানা যায় ভবিষ্যৎ জনসংখ্যার প্রকৃতি। যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে সেই সব জমিকে বলে কার্যকর জমি। যে অঞ্চল অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত নয় তা হলো ক্যালিফোর্নিয়া উপকূল। সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বায়নের প্রধান কারণ হল পরিব্রাজন। সম্পদের সর্বাধিক ও পূর্ণাঙ্গ বিকাশ ঘটা সত্ত্বেও জীবনযাত্রার নাম ক্রমাগত হ্রাস পেলে তাকে বলা হয় পরম জনাকীর্ণতা। পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছিলেন ই.জি. রেভেনস্টাইন। প্রদত্ত বয়ক্রমগুলির মধ্যে কোন বয়ক্রম ব্যাপ্তিকালটি মানে বয়স উপার্জনশীল জনসংখ্যার অন্তর্ভুক্ত নয়? 0 থেকে 14 মানে 14 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চাই উপার্জন করে না, এমনকি 18 বছর পর্যন্ত হয়ে থাকে। মেধাপ্রবাহ শব্দটি যে ধরনের পরিব্রাজনের সঙ্গে যুক্ত? আন্তর্জাতিক পরিব্রাজন। পেরি ও পম্পাস তৃণভূমির কৃষি অঞ্চল হচ্ছে ঘন বসতিপূর্ণ। দেখো এখানে যেহেতু পরিব্রাজন কি, অনেক সময় যারা দেখো ডাক্তার বা ইঞ্জিনিয়ার অনেক সময় বিদেশে গিয়ে পড়াশোনা করলো তখন ওইখানেই স্থায়ীভাবে বসবাস করলো, তাহলে ওটা হচ্ছে কি আন্তর্জাতিক পরিব্রাজন, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হল হরিয়ানা। জন্মহার ও মৃত্যুহার উভয় কম হলে যে শ্রেণীর জনসংখ্যা পিরামিডটি তৈরি হলো তা হলো তৃতীয় শ্রেণীর পিরামিড। কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে জনসংখ্যা স্থিতিশীল থাকে। কোনো দেশের নির্দিষ্ট সময়কালে জন্মহার ও অভিবাসনের সমষ্টির পার্থক্য বলে জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি। জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্মক প্রকৃতির হয় পশ্চিম ইউরোপের দেশগুলিতে। মানুষ জমি অনুপাতের ভিত্তিতে যা নির্ণয় করা যায় তা হলো পরিব্রাজনের পরিমাণ। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যের শতকরা হারকে বলে জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা পরিবর্তনের তৃতীয় উপাদান কোনটি? পরিব্রাজন। স্থিতিশীল জনসংখ্যার অন্তর্গত দেশটি হলো সুইডেন। জনসংখ্যার বিবর্তন তত্ত্ব অনুযায়ী যে দুটি পর্যায়ে জনসংখ্যার বৃদ্ধি বিশেষভাবে লক্ষ্য করা যায় তা হলো দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে। জনবিবর্তন মডেলের চতুর্থ পর্বে অবস্থানকারী একটি দেশ হলো ডেনমার্ক। কোনো দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার প্রতি হাজারে 20 থেকে 30 জনের মধ্যে থাকলে তাকে বলা হয় গুয়াতেমালা হার। পৃথিবীর মোট জনসংখ্যার সাপেক্ষে ভারতের জনসংখ্যার মোট পরিমাণ হলো 16%, মানে টোটাল পৃথিবীতে যা লোক বাস করে তার 100 ভাগের মধ্যে মানে 100 জন যদি পৃথিবীতে লোক থাকে তার মধ্যে 16 জন কিন্তু ইন্ডিয়ান। পরে কোশ্চেন দেখো, পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ হলো চীন, বর্তমানে কিন্তু ভারত হবে। শরণার্থী আগমনের ফলে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যে রাজ্যের জনঘনত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তা হলো পাঞ্জাব। কেন, যখন দেশটা ভাগ হয় তখন কিন্তু পাঞ্জাবেও কিন্তু অনেক শরণার্থী চলে এসেছিলো পাকিস্তান থেকে। কোনো দেশের জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার প্রতি হাজারে 25 থেকে 35 জনের মধ্যে হলে তাকে বলে থাইল্যান্ড হার। বৃদ্ধ ও শিশুদের সংখ্যার সমষ্টির সঙ্গে প্রাপ্তবয়স্কদের সংখ্যার অনুপাতটি হলো নির্ভরশীলতার অনুপাত। জনসংখ্যা পিরামিডের আকৃতি নাশপাতির মতো দেখতে এমন দেশটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার বৃহত্তম জনবহুল রাষ্ট্র হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলা হয় জনাকীর্ণতা। যে অঞ্চলে জনবসতি প্রতি বর্গ কিলোমিটারে 201 জন থেকে 400 জন সেই অঞ্চলটিকে বলা হয় মধ্যম জনবসতিপূর্ণ অঞ্চল।
ইউরোপের অন্যতম জনঘনত্বপূর্ণ দেশ হলো জার্মানি। বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ লোক ওশেনিয়া মহাদেশে বাস করে? 0.5%। বিশ্বের যে দেশে পশ্চাৎগামী জনসংখ্যা পরিলক্ষিত হয় নিউজিল্যান্ডে। কাম্য জনসংখ্যার সাথে সম্পর্কহীন তথ্যটি হলো এটি সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করা। তাহলে বাদবাকি কিন্তু সবকটাই সম্পর্কযুক্ত, মানে এটি গতিশীল ধারণা, মানুষ জমি অনুপাতে সবচেয়ে কম হয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে সূচিত করে, এগুলো সবই কিন্তু হবে। বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ লোক ইউরোপ মহাদেশে বাস করে? 10.36% মাত্র। জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার উভয়ে অত্যন্ত বেশি হলো তা হলো প্রথম পর্যায়ে, মানে জন্মহার মৃত্যুহার উভয় অত্যন্ত বেশি। প্রদত্ত কারণগুলির মধ্যে কোনটি একটি জনসংখ্যার বিতারক কারণ নয়? চিকিৎসার সুব্যবস্থা। তাহলে জলের অভাব থেকেও জনসংখ্যার বিতারক হতে পারে, মানে জনসংখ্যা কমতে পারে, বেকারত্ব থেকেও হতে পারে, দুর্ভিক্ষ থেকেও হতে পারে। কিন্তু যদি সুচিকিৎসা হয় তাহলে কিন্তু জনসংখ্যা কিন্তু বাড়বে। পরের কোশ্চেন দেখো, শিল্পাঞ্চলে উৎপাদিত সামগ্রীর গুরুত্ব হ্রাস পেলে সৃষ্টি হয় শিল্পের জনাকীর্ণতা। জনাকীর্ণতা দেখা যায় যে দেশে, তা হলো পাকিস্তানে। মানব উন্নয়ন সূচকের অগ্রভাগের স্থানাধিকারী দেশগুলির জনসংখ্যা পিরামিডের অন্যতম বৈশিষ্ট্য হলো জন্মহার মৃত্যুহারের চেয়ে কম হয়। বিশ্বের সর্বাপেক্ষা জনঘনত্বপূর্ণ দেশ হলো মোনাকো। জনাকীর্ণতার ফলে সৃষ্টি হলো বেকারত্ব। মানুষ জমি অনুপাত যে দেশে বেশি তা হলো ভারতে। শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার দেখা যায় সুইজারল্যান্ডে। বহুদিন ধরে জন্মহার ও মৃত্যুহার কম থাকার পরে হঠাৎ জন্মহার বাড়তে থাকলে বা শুরু করলে কোন শ্রেণী জনসংখ্যা পিরামিড তৈরি হয়? চতুর্থ শ্রেণী পিরামিড। কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব। উন্নত দেশের জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্য হলো ভূমি সংকীর্ণ ও মধ্যাংশ স্ফীত। পরে কোশ্চেন দেখো, কোনো দেশের জন্মহার মৃত্যুহারের তুলনায় কম হলে তাকে যে শ্রেণী জনসংখ্যা পিরামিডের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো পঞ্চম শ্রেণী পিরামিড। জনসংখ্যার বিচারে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিয়ানিয়া। পশুপালক যাযাবর গোষ্ঠী ঋতুভিত্তিক পরিবারজনকে বলে ট্রান্স হিউম্যানস। অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চলে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে একজনের কম, যেগুলো অতি বিরল, মানে একজনের কম থাকে। কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রফলের অনুপাতকে বলা হয় জনঘনত্ব। 10,000 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় 53.2 লক্ষ। অধিক জনঘনত্ব যুক্ত অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে হয় 800 জনের বেশি। গত 500 বছরে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 10 গুণ। অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 100 জনের কম। কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো কাম্য জনসংখ্যা। অধিক জনঘনত্বযুক্ত অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 401 থেকে 800 জন। পৃথিবীর গড় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 41 জন। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 41 জন। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার হলো 1.3%। যে মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি তা হলো এশিয়া। তাহলে এই ছিল আমাদের আলোচনা, এই 243খানা MCQ। আর এর পরের দিন শূন্যস্থান পূরণ ডায়াগ্রাম যা যা রয়েছে পুরো ফার্স্ট চ্যাপ্টারের ডিসকাস করব। আর তোমরা যদি কেউ বড় রিকোয়েস্ট করো তাহলে সাতটা প্রকাশনী থেকেও আমি নেক্সট ভিডিওগুলো ছাড়বো।